তো আজকে দেখবো হচ্ছে আমরা নিউক্লিয়ার কেমিস্ট্রি পার্ট 1, যেটা আমাদের শ্রদ্ধেয় সিরাজুল স্যারের পার্ট। আমরা শুরু করি। তো ফার্স্টে আসছে যে আমাদের নিউক্লিয়ার কেমিস্ট্রি জিনিসটা কি। তো নিউক্লিয়ার কেমিস্ট্রির ডেফিনেশনটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, যেহেতু নিউক্লিয়ার কেমিস্ট্রি নিয়ে পড়ালেখা করতে কিন্তু ডেফিনেশনটা আসতেই পারে। তো দ্য ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি হুইচ ডিলস উইথ নিউক্লিয়ার রিঅ্যাকশন, দ্য নেচার, প্রপার্টিস এন্ড ডিফারেন্ট রেডিও আইসোটোপ ইজ কল্ড নিউক্লিয়ার অর রেডিও কেমিস্ট্রি। এটা খুবই ইজি, যে মানে আমরা নিউক্লিয়ার যে রিয়েকশন গুলা বা নেচার গুলা বা যে প্রপার্টিস গুলো আছে এগুলো নিয়ে যেখানে পড়ালেখা করি সেটা হচ্ছে আমাদের কি নিউক্লিয়ার কেমিস্ট্রি। এর ডেফিনেশনটা মাস্টার একটু পড়ে যাবা। এরপর আসছে হচ্ছে আমাদের অ্যাটমিক স্ট্রাকচার। আমরা তো সবাই তো অ্যাটম চিনি, এতদিন থেকে পড়ালেখা করে আসছে, কিন্তু এখন আমাদের হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারটা। অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে মেনলি কি কি থাকে? অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে আমাদের থাকবে হচ্ছে মেনলি প্রোটন এন্ড হচ্ছে নিউট্রন। ঠিক আছে, প্রোটন আর নিউট্রনটা আমাদের নিউক্লিয়াসের ভেতরে থাকবে, নিউক্লিয়াসের ভেতরে সারাউন্ডেড বাই ইলেকট্রন। অর্থাৎ আমাদের যে নিউক্লিয়াসের চারপাশে যে আমাদের একটা এখানে স্ট্রাকচার আছে, যে আমাদের নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে আমাদের মেনলি থাকবে হচ্ছে নিউট্রন আর প্রোটনটা, আর এর বাইরে থাকবে ইলেকট্রন। নতুন করে পড়া নাই। এটা সিকুয়েন্সিয়াল ডেভেলপমেন্ট কনসেপ্ট অফ অ্যাটমিক স্ট্রাকচার। তো এটা যদি কুইজ থাকতো আমি দুটো লিখে রাখছিলাম, আমি ভুলে গেছিলাম যে মিডে ফাইনালে আমাদের রিটেন নাই। তো যদি কুইজ থাকতো তাহলে পার্টটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল কুইজের জন্য সেটা। বাট কিন্তু যেহেতু এখন কুইজ নাই, শুধু রিটেন আছে, তো এখন বলা যায় না। অনেক সময় কি এরকম যে আমাদের সিকুয়েন্সিয়াল ডেভেলপমেন্ট কনসেপ্ট গুলো অনেক সময় দিয়ে দেয় রিটেন। জাস্ট একটু দেখে রাখি যে আমাদের ফার্স্টে আমাদের যে এই যে অ্যাটমিক স্ট্রাকচারের যে কনসেপ্ট গুলো বা ডেভেলপমেন্ট গুলো কিভাবে শুরু হয়েছে। ফার্স্টে ডেমোক্রিটাস ছিল, তারপর স্যার আইজাক নিউটন কি বলছে, জন ডাল্টন কি বলছে, জোসেফ থমসন, চার্লস রাদারফোর্ড, আর এরপর আসছে কি আমাদের নিলস বোর। এদের যে কথাগুলো একটু একটা লাইন করে দেখা যায়, ইন কেস যেহেতু আমাদের এখন কুইজ নাই, যেহেতু রিটেন কোশ্চেন অনেক বেশি দিবে, তো রিটেনে দিয়ে দিয়ে দেওয়ার চান্সও থাকতে পারে। তো তারা ফার্স্টে আমাদের ডেমোক্রিটাস কি বলছে, অল ম্যাটার ইজ কম্পোজড অফ ইনডিভাইজিবল আলটিমেট এন্টিটি। ঠিক আছে, ও বলছে যে অবিভাজ্য যে পরমাণু বা কণাগুলো দ্বারা কি গঠিত। তারপর স্যার আইজাক নিউটন বলছে রিস্টেটেড এন্ড রিডেভেলপ ডেমোক্রিটাস এর যে আইডিয়াটা সেটা। তো জন ডাল্টন বলছে যে ডিটারমাইন দ্য রিলেটিভ ওয়েট অফ অ্যাটম। তারপর জোসেফ থমসন, অ্যাটমস আর কম্পোজড অফ ইলেকট্রন। আমাদের যে থমসন, থমসন কি বলছে যে আমাদের অ্যাটম গুলা কি ইলেকট্রন দিয়ে তৈরি। এই জন্য হচ্ছে যে স্যার যে থমসন হচ্ছে আমাদের ইলেকট্রনের আবিষ্কারক। আর হচ্ছে যে লর্ড আর্নেস্ট রাদারফোর্ড, আর রাদারফোর্ড কি বলছেন 1911 আইডেন্টিফাইড দ্য অ্যাটমিক নিউক্লিয়াস এন্ড শোড ইট টু দ্য ইলেকট্রিক্যালি চার্জ। ঠিক আছে। আর হচ্ছে নিলস বোর স্টেটেড দ্য ইলেকট্রনস আর অরবিটিং দ্য নিউক্লিয়াস। তারপর হচ্ছে আমাদের যে অ্যাটমিক স্ট্রাকচারটা, অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে আমাদের পাশে কি থাকবে? অ্যাটমিক নিউক্লিয়াস, এক্সট্রা নিউক্লিয়ার ইলেকট্রন, হচ্ছে নিউক্লিয়ার অ্যাটম। ঠিক আছে, তো আমাদের যে এটা হচ্ছে আমাদের অ্যাটমিক স্ট্রাকচার। স্ট্রাকচারটা একটু দেখে রাখবো, কঠিন কিছু না, জাস্ট করার সময় রিটেনে দিয়ে দিতে পারে। অ্যাটমিক নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে তো আমরা আগেই পড়ে আসছি এগুলো, যে আমাদের নিউক্লিয়াসের মধ্যে দুইটা জিনিস থাকবে। নিউক্লিয়াসের মধ্যে থাকবে হচ্ছে একটা নিউট্রন, আর একটা থাকবে কি আমাদের প্রোটন। তারপর হচ্ছে আমাদের যে প্রপার্টিস, এখন আমাদের যে দুইটা প্রপার্টিস প্রোটন আর হচ্ছে নিউট্রন, যদি কুইজ থাকতো তাহলে তো সবগুলা পার্ট অবশ্যই মুখস্থ করাই লাগতো। এখন এগুলো অনেক সময় রিটেনও দিয়ে দিবে যে তুমি হয়তো প্রোটনের প্রপার্টিস গুলো লিখো বা হচ্ছে নিউট্রনের প্রপার্টিস গুলো লিখো, তখন তোমার কি লেখা লাগবে যে ইননোন। হ্যাঁ, নিউক্লিয়াস আমাদের যে প্রোটন কয়টা থাকতে পারে, ঠিক আছে, 1 থেকে 103টা। তারপর হচ্ছে সাইজ, প্রোটনের সাইজ কত থাকতে পারে? 1.2 × 10⁻13 সেন্টিমিটার। আর হচ্ছে নিউট্রনের সাইজ কত 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 হতে পারে? 10⁻13 সেন্টিমিটার। আর হচ্ছে মাস, হ্যাঁ, তো প্রোটন আর এই যে আমাদের নিউট্রনের মাসটা আমরা আগে পড়ছিলাম, যে প্রোটনের হচ্ছে 1.672 আর নিউট্রনটা হচ্ছে 1.675। আর দুটোটাই সেম, যে 10 × 10⁻24 10⁻24 গ্রাম। তো চাইলে তুমি এই যে কি বলে এটাকে এএমইউ তে মাথায় রাখতে পারো বা গ্রামে মাথায় রাখতে পারো, তোমার এসে কিন্তু যে কোনো একটা অন্তত মাথায় রাখা উচিত। আর চার্জ, ঠিক আছে, যে চার্জটা কত আমাদের ইউএসইউ তে কত আর কুলম্বে কত আসে চার্জ। তো প্রোটনের মেনলি চার্জ আছে 1.6019 × 10⁻19 কুলম্ব, যেটা ইলেকট্রনের চার্জ সেটাই প্রোটনের চার্জ। আর প্রোটনটা হচ্ছে প্লাস, ইলেকট্রন হয় মাইনাস। আর আমাদের নিউট্রনের কোনো চার্জ নাই। ঠিক আছে, এটা একটু দেখে রাখবো। তো প্রপার্টিসটা কুইজের জন্য, যেহেতু আমাদের কুইজ নেই তো কুইজে লাগবে না, রিটেনে আসতে পারে। এবারে হচ্ছে আমাদের এই যে সাইজ গুলা লেখা আছে, হ্যাঁ, আমাদের যে সাইজটা কতটুকু হতে পারে? 10⁻13 থেকে 10⁻12 সেন্টিমিটারের মধ্যে হতে পারে। আচ্ছা, মাস, হ্যাঁ, দ্য মাস অফ দ্য নিউক্লিয়াস, অর্থাৎ হচ্ছে নিউক্লিয়াসটার যে টোটাল মাসটা হবে টোটাল আমাদের এখানে কয়টা প্রোটন আছে কয়টা নিউট্রন আছে, দুইটার সংখ্যা যোগ করলে আমরা কি নিউট্রনের নিউক্লিয়াসের মাসটা পাবো। চার্জ, নিউক্লিয়াসের চার্জটা সবসময় যে দেখো, দ্য নিউক্লিয়াস ইজ এ পজিটিভ ইলেকট্রিক চার্জ হুজ ম্যাগনিটিউড ডিপেন্ডস অন দ্যাট দ্য নাম্বার অফ প্রোটন ইন দ্য নিউক্লিয়াস। তো যেহেতু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে, প্রোটনটা কি পজিটিভ চার্জ, আর নিউট্রন আছে, নিউট্রনটা হচ্ছে নিউট্রাল, এই জন্য নিউক্লিয়াস যেটা আছে নিউক্লিয়াসের চার্জটা সবসময় পজিটিভ চার্জ থাকে। এরপর হচ্ছে নিউক্লিয়ার এনার্জি লেভেল। তো আমরা ইন্টারে পড়ছিলাম যে নিউক্লিয়ার এনার্জি লেভেল জিনিসটা কি। তো আমাদের এই লোয়ার এনার্জি লেভেল, একটা হচ্ছে লোয়ার এনার্জি লেভেল যেটাতে এনার্জি কম, আর একটা হচ্ছে কি আমাদের হায়ার এনার্জি লেভেল। ঠিক আছে, তো এখন আমাদের যদি ইলেকট্রন ইলেকট্রন যদি লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে যায়, তখন তাকে কি এনার্জিটা গেইন করতে হয়, তখন সে শক্তিকে কি গ্রহণ করে। আবার ইলেকট্রন যদি হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে আসে, তখন কি সে শক্তিটা হচ্ছে যে বাইরে বের করে দেয়। তখন সেগুলো হচ্ছে কি আমরা যে বিভিন্ন পারমাণবিক বর্ণালী আকারে সেগুলো দেখতে পাই। এই জিনিসটা আজকে আসছে আমাদের নিউক্লিয়ার এনার্জি লেভেল। দেয়ার আর সেভারাল ক্যারেক্টারিস্টিক এনার্জি লেভেল অফ দ্য নিউক্লিয়াস and give nucleus may exist in any of them. The lowest energy level is called the ground state. আমাদের
যে লোয়ার এনার্জি লেভেলটা সবসময় তাকে আমরা কি বলতাম, গ্রাউন্ড স্টেট বলতাম। তো গ্রাউন্ড স্টেটের একটা ফিক্সড ভ্যালু ছিল, ভ্যালুটা আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি। তো দ্য হায়ার এনার্জি লেভেল কল দ্য এক্সাইটেড স্টেট অফ দ্য নিউক্লিয়াস। এখন এই যে আমরা বললাম যে লোয়ার এনার্জি লেভেল, অর্থাৎ একটা নিউক্লিয়াস সে ফার্স্ট যে আমার এনার্জি লেভেল এখানে থাকার কথা, এখন সে উত্তেজিত এই হায়ার এনার্জি লেভেল একটা সেকেন্ড এনার্জি লেভেলে চলে গেছে, যেটা তার জন্য হায়ার এনার্জি লেভেল, তখন সেটার আমরা বলি যে এক্সাইটেড স্টেট। তখন হচ্ছে কোনো এরকম এই অ্যাটম বা কোনো একটা মৌল যদি আমরা এক্সাইটেড স্টেটে চলে যাই, তখন তার উপরে এরকম একটা স্টার চিহ্ন দিয়ে দেয়। তো স্টার চিহ্ন দিয়ে বোঝা যায় এটা কি এখন এক্সাইটেড একটা স্টেটে আছে। দ্য কনফিগারেশন অফ দ্য হায়ার এনার্জি লেভেল আর লেস স্টেবল দ্যান দ্য গ্রাউন্ড। তো গ্রাউন্ড স্টেটে যে আমাদের যে নিউক্লিয়াসটা বা আমার যে অ্যাটমটা আছে সেটা অফকোর্স কি বেশিরভাগ স্টেবল অবস্থায় থাকে। কিন্তু যখন সে হায়ার স্টেজে চলে যায় তখন সে আর কি স্টেবল অবস্থায় থাকতে পারে না, কারণ যেহেতু এটা তার জায়গা না, সেখানে কি বেড়াতে আসছে, তো সেই তো এখানে চাইলে কি স্টেবল হয়ে থাকতে পারবে না বা সেখানে স্থায়ী হয়ে থাকতে পারবে না। তাকে একটা না একটা সময় শক্তিগুলো কি আবার পরিত্যাগ করে তার নিজের যে গ্রাউন্ড স্টেট সেখানে ফিরে আসতে হবে। এই জিনিসটা কি আমাদের এনার্জি লেভেল। তো এনার্জি লেভেল যদি আসে তখন এনার্জি লেভেলটা লিখে এই চিত্রটা এরকম একটা চিত্র দিয়ে দিতে হবে, তখন চিত্র দিয়ে দিলে স্যারের একটা ইমপ্রেশন ভালো হয়ে যায়। তো এই যে আমাদের এটা হচ্ছে কি গ্রাউন্ড স্টেট, এখান থেকে আমাদের কি যে একটা এনার্জি লেভেল, এটা আর একটা এনার্জি লেভেল। আর এটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম 27, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম 27-এর জন্য। The nuclear forces and mesons. So, protons are positively charged. So, according to Coulomb's law, there must be electrostatic repulsive forces between protons. But the fact is that the nucleus is not pushed apart according to Coulomb's law, which indicates the presence of strong attractive forces to overcome the repulsive force. These strong attractive forces or binding energy of the nucleus is called nuclear forces. তো আমরা দেখতেছি কি আমাদের যে নিউক্লিয়াসটা আছে, হ্যাঁ, তো নিউক্লিয়াসের মধ্যে কি আছে, প্রোটন আর নিউট্রন আছে। তো প্রোটনটা তো প্লাস চার্জ, তাই না? তো এখন আমরা জানি কি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর কি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তো এখন যেহেতু আমাদের নিউক্লিয়াসের মধ্যে হিউজ পরিমাণে প্লাস চার্জ আছে, হিউজ পরিমাণে প্লাস চার্জ আছে, তো একে অপরকে বিকর্ষণ করার কথা। এখন এখন বিকর্ষণ করলে কি হবে, একে অপর থেকে দূরে চলে যাবে বা আমাদের নিউক্লিয়াসটা কি ব্লাস্ট করার কথা। কিন্তু আমরা দেখতেছি কি যে আমাদের নিউক্লিয়াসটা বা আমাদের অ্যাটম গুলো খুবই স্টেবল অবস্থায় থাকে। তো এই যে স্টেবল অবস্থাটা আছে কিভাবে, যেহেতু সমধর্মী চার্জ পরস্পরকে প্রতিনিয়ত কি ধাক্কা দিচ্ছে বা বিপরীত দিকে সরে দিচ্ছে, কিন্তু তারপরেও তারা একসাথে স্টেবল অবস্থা আছে, নিশ্চয়ই এখানে কোনো একটা স্ট্রং অ্যাট্রাকটিভ ফোর্স আছে। এর জন্য এই স্ট্রং যে অ্যাট্রাকটিভ ফোর্স তাকে আমরা কি বলি, নিউক্লিয়ার ফোর্স। ঠিক আছে, তো এই সংজ্ঞাটা আসতে পারে যে আমাদের নিউক্লিয়ার ফোর্স কাকে বলে। তো নিউক্লিয়ার ফোর্স আসলে বা যদি ব্যাখ্যা করতে দেয় তখন যা সেটা বলে দিবা কি কুলম্ব লর মতে কি আমাদের এখানে কিছু ফোর্স বিদ্যমান থাকার কথা। হ্যাঁ, যেহেতু সমধর্মী চার্জ আছে কিন্তু তারপরে কি পরস্পরকে বিকর্ষণ না করে কি এরা নিজেরা একটা স্টেবল অবস্থা আছে। তো এই যে রিপালসিভ ফোর্সটা, ঠিক আছে, রিপালসিভ ফোর্সটা কে ওভারকাম করার জন্য যেহেতু এখানে একটা কি বাইন্ডিং এনার্জি আছে, সেই বাইন্ডিং এনার্জিতে মিলিয়ে আমাদের নিউক্লিয়ার। তারপরে হচ্ছে মেসন। তো মেসন এটা সম্পর্কে রিটেন আসতে পারে যদি কুইজ আসতো, কুইজ তো এখান থেকে একদম হিউজ পরিমাণে কুইজ আছে। তো যেহেতু এখন কুইজ নাই, ডাইরেক্ট হয়তো প্রশ্ন বলে দিবে যে তুমি মেসন সম্পর্কে কি জানো, ব্যাখ্যা করো। সায়েন্টিস্ট দ্যাট দ্য নিউক্লিয়ার ফোর্সেস আর নিদার ইলেকট্রোস্ট্যাটিক নর গ্র্যাভিটেশনাল। ঠিক আছে, তো বলতেছে যে আমাদের যে নিউক্লিয়ার ফোর্সটা আছে সেটা ইলেকট্রোস্ট্যাটিকও না, আবার গ্র্যাভিটেশনাল না। ঠিক আছে, ইট হ্যাজ বিন সাজেস্টেড দ্য অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন টু নিউক্লিয়াস নিউক্লিয়স ইজ অ্যান এক্সটেন্স ফোর্স রেজাল্টিং ফ্রম দ্য ট্রান্সফার অফ এক্সটেন্স অফ এ পাই মেসন। ঠিক আছে, পাই মেসন বিটুইন দ্য নিউক্লিয়াস। দ্য পাই মেথড মে হ্যাভ এ পজিটিভ এ নেগেটিভ অর নো চার্জ। ঠিক আছে, এখন এটা আসলে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না যে আমাদের পাই মেথডটা কি, কোন চার্জ হবে। তো পাই মেথডের চাইলে সেটা পজিটিভ হইতে পারে, সেটা নেগেটিভ হইতে পারে, আবার এটা কোনো চার্জও না থাকতে পারে। দ্য মাস অফ এ চার্জ পায়ন, এটা আমাদের একটা চার্জ পায়নের মাসটা কত হবে, 276 টাইমস দ্যাট অফ দ্য ইলেকট্রন, এন্ড দ্য মাস অফ এ নিউট্রাল পায়ন ইজ 265 টাইমস দ্যাট অফ দ্য ইলেকট্রন। অর্থাৎ আমাদের যে একটা নিউট্রাল পাইয়ন, ঠিক আছে, একটা নিউট্রাল পাইয়নের যে মাসটা সেটা হবে একটা ইলেকট্রন থেকে 265 গুণ বেশি। আর একটা চার্জ পাইয়নের আমাদের যে মাসটা সেটা হবে কত, একটা ইলেকট্রন থেকে 276 গুণ বেশি। তো পাইয়ন সম্পর্কে আসার চান্স অনেক বেশি। যদি এবার কুইজ নাই, হয়তো কুইজ আসলে তো এই এই আমাদের ডেটা গুলো কুইজে আসতো। তো যেহেতু কুইজ নাই, হয়তো রিটেনে বলেই দিতে পারে যে তুমি হয়তো এই যে নিউক্লিয়ার ফোর্স সম্পর্কে লিখো বা পাই মেসন সম্পর্কে লিখো। এখন তোমার এই ডেটা গুলা লেখা লাগবে। যে নিউক্লিয়ার স্টেবিলিটি, নিউক্লিয়ার স্টেবিলিটির জিনিসটা কি, এখন নিউক্লিয়াস যদি স্টেবল না থাকতো তাহলে হয়তো আমি আজকে একটা পেন এখানে রাখছি, কালকে এই পেনটা গায়েব হয়ে গেছে, তাই না? বা আমি এখানে একটা অ্যাটম রাখছি, সেটা গায়েব হয়ে গেছে। কারণ নিউক্লিয়াসটা তো আমাদের পুরো অ্যাটমের মেইন জিনিসটা তো নিউক্লিয়াস। কারণ নিউক্লিয়ার স্টেবিলিটিটা আমাদের অনেক অনেক বেশি পরিমাণে কি প্রয়োজন। তো লেস দেন 25% অফ অল নন নিউক্লিয়ার স্পেসিস আর স্টেবল। ঠিক আছে, এখন এই যে দা স্টেবল নিউক্লিয়ার শোন দা ফলোইং রেগুলারিটিস। এখন এই যে আমাদের যে স্টেবল নিউক্লিয়ার গুলো আছে এগুলা কি কি রেগুলারিটিস বা কি কি ক্যারেক্টারিস্টিক শো করে সেগুলো আমরা একটু দেখবো। যে নাম্বার অফ নিউক্লিয়াস, তো নিউক্লিয়ার স্টেবিলিটিটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার আসতেই পারে যে নিউক্লিয়ার স্টেবিলিটি ব্যাখ্যা করো, তো এখানে কয়েকটা পয়েন্ট আছে, তখন তো পয়েন্ট গুলো লিখে দিতে হবে। তো নাম্বার অফ নিউক্লিয়ন কয়টা হতে পারে, দ্য নাম্বার অফ প্রোটন নেভার এক্সিস্ট 83, এন্ড দ্য টোটাল নাম্বার অফ নিউক্লিয়ন জেড প্লাস এন নেভার এক্সিস্ট 209। তো আমরা হচ্ছে যে আমাদের যে
আমরা বলি না কিছু আমাদের যে স্টেবল নিউক্লিয়াস কিছু আছে যেগুলো থেকে আমরা তেজস্ক্রিয়তা বের হয়, ঠিক আছে, যেগুলো আমাদের স্টেবল না। আমাদের এই যে 83 পর্যন্ত হচ্ছে কি আমাদের স্টেবল নিউক্লিয়াস বা হচ্ছে নিউক্লিয়াস স্টেবিলিটিটা আছে। এর বেশি যখন চলে যায় ওগুলো থেকে আমাদের কি তেজস্ক্রিয়তা বা বিভিন্ন ধরনের আলফা বিটা গামা এগুলো আছে যেগুলো নিষ্কাশিত হতে থাকে। এই জন্য হচ্ছে আমাদের যে টোটাল যে নাম্বার অফ প্রোটনটা হাইস্ট যাইতে পারবে কত 83 পর্যন্ত। আর যে টোটাল নাম্বার অফ নিউক্লিয়াস অর্থাৎ জেড প্লাস এনটা যাইতে পারবে কত 209 পর্যন্ত। তো একটা লাইন এখানে নাই, আমাদের সব সেটা হচ্ছে স্টেবল নিউক্লিয়ার ডিস্ট্রিবিউটেড এবং 81 এলিমেন্ট। এখানে একটা চিত্র দেওয়া আছে যে স্টেবল আইসোটোপ গুলোর হাফ লাইফ কত আছে, তো এগুলো জাস্ট একটু দেখে রাখতে পারেন নিজের জানার জন্য। হ্যাঁ, যে আমাদের স্টেবিলিটিতে কিভাবে কাজ করে না করে। আর আমাদের যে যে রেশিও গুলো আছে নিউট্রন টু প্রোটন রেশিও, এগুলো আমরা সামনে গেলে পড়বো যে আমাদের হচ্ছে নিউট্রন টু প্রোটন রেশিও গুলো কি। এই যে আমাদের এখানে আছে যে এক্স এর এরপরে যে আমাদের পয়েন্ট সেটা হচ্ছে কি নিউট্রন টু প্রোটন রেশিও। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে নিউট্রন টু প্রোটন রেশিওটা কি। তো যদি পুরো নিউক্লিয়াস স্টেবিলিটিটাই ব্যাখ্যা করতে আসে তাহলে তো এখানে ভেতরে লিখেই রাখবা। যদি পুরো নিউক্লিয়াস স্টেবিলিটিটা নাও আসে তাহলে এটা আসার চান্স অনেক বেশি যে নিউট্রন টু প্রোটন রেশিওটা তুমি ব্যাখ্যা করো। তো আমাদের হাইড্রোজেন আর হিলিয়াম বাদে তার নাম্বার অফ নিউট্রন ইজ অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল দ্য নাম্বার অফ প্রোটন, ঠিক আছে। তো আমাদের দুইটা মৌল হাইড্রোজেন, একটা হচ্ছে হাইড্রোজেন একটা হচ্ছে হিলিয়াম, তো এই দুইটা বাদে আমাদের সবগুলা ক্ষেত্রে আমাদের যে নিউট্রনটা আছে সেটা ইদার প্রোটন থেকে বেশি হবে অথবা কি প্রোটনের সমান হবে। প্রোটন কখনো বেশি যেতে পারবে না। হ্যাঁ, তো আমাদের স্টেবিলিটিটা রক্ষা করার জন্য প্রোটন কখনো বেশি যেতে পারবে না। হয় আমার নিউট্রনটা বেশি হইতে পারবে যে নিউট্রনটা ইকুয়াল হইতে পারবে প্রোটনের, বাকি প্রোটন থেকে বেশি হইতে পারে। তো ফার্স্ট স্টেবল নিউক্লিয়ার কন্টেনিং 10 or less proton তার নিউট্রন টু প্রোটন রেশিও হচ্ছে 1, ঠিক আছে। অর্থাৎ আমাদের যদি প্রোটন সংখ্যা 10 বা এর থেকে কম থাকে তখন হচ্ছে আমাদের নিউট্রন টু প্রোটন রেশিও, নিউট্রন টু প্রোটন, এটা কিন্তু প্রোটন টু নিউট্রন লিখলে তখন আবার কেটে দিবে। আমাদের রেশিওটা হচ্ছে নিউট্রন টু প্রোটন রেশিও, ঠিক আছে। তখন নিউট্রন টু প্রোটন রেশিওটা কত হবে 1। এখন যদি আমাদের জেডটা, ঠিক আছে, অর্থাৎ আমার প্রোটন সংখ্যাটা যদি 10 থেকে বেশি হয়ে যায় তখন হচ্ছে নিউট্রন টু প্রোটন রেশিওটা বেড়ে যায় এবং হেভিয়েস্ট স্টেবল নিউক্লিয়াই ইন দিস হেভিয়েস্ট স্টেবল নিউক্লিয়ার দিস রেশন বিকাম গ্রেটার দেন হচ্ছে 1.5, ঠিক আছে। এখন তোমার যখন আমাদের যে ইয়াটা প্রোটন নাম্বারটা 10 থেকে যখন বেড়ে যাবে তখন আস্তে আস্তে আমাদের যে যে রেশিওটা সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। কারণ বাড়তে 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 এটা হাইস্ট কতটুকু যেতে পারবে 1.5 পর্যন্ত। তো এই জিনিসগুলো জাস্ট একটু মাথায় রাখা লাগবে যে আমাদের যে নিউট্রনটা সবসময় কি প্রোটনের সমান অথবা ছোট হবে। হ্যাঁ, প্রোটনের সমান অথবা ছোট হবে আপ টু 10, অর্থাৎ আমার প্রোটন সংখ্যা 10 পর্যন্ত আমার নিউট্রন টু প্রোটন রেশিওটা 1 হবে। আর যখন 10 থেকে বাড়বে তখন এটা 1 থেকে বাড়তে থাকবে, কারণ বাড়তে বাড়তে কতটুকু যেতে পারবে হাইস্ট 1.5 পর্যন্ত যাইতে পারবে, কারণ হচ্ছে হেভিয়েস্ট যে স্টেবল নিউক্লিয়ারটা আছে সেটা কত 1.5 নিউট্রন টু প্রোটন রেশিও। এবারে অড এন্ড ইভেন নিউক্লিয়াস, তো এটা হচ্ছে কুইজের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, যেহেতু এখন কুইজ নাই তারপরে রিটেনের জন্য এখন দেখে যেতে হবে। কারণ যদি আমাদের নিউক্লিয়াস স্টেবিলিটিটা আসে তাহলে তো এই পার্টটা দিতে হবে, তিনটা পয়েন্ট আছে, তিনটা পয়েন্ট মাথায় রেখে এগুলো লেখা লাগবে। দেখেন এটা হচ্ছে ইন 162 স্টেবল নিউক্লিয়ার টাইপস বোথ জেড এন্ড এন আর কি ইভেন নাম্বার। আর একটা হচ্ছে ইন 56 টাইপস জেড ইজ ইভেন এন ইজ অড, ইন 52 টাইপস জেড ইজ অড এন্ড এন ইজ ইভেন, ইন অনলি 4 টাইপস বোথ জেড এন্ড এন আর হচ্ছে অড। এগুলো হচ্ছে আমাদের হচ্ছে যে নিউক্লিয়ারের যে সংখ্যাটা সেটা হচ্ছে জোড় না বিজোড়, ঠিক আছে। তো আমার টোটাল 162টারে কি জেড জোড় নাকি এন বিজোড়, তারপর হচ্ছে 56টাতে কি আছে, তারপর হচ্ছে 52টাতে কত আছে আর 4টাতে কত আছে। তো এগুলো কুইজের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, যেহেতু এখন কুইজ নাই এত এগুলো ডিপলি মনে রাখার দরকার নেই, কিন্তু জাস্ট রিটেনের জন্য একটু দেখে যাইতে হবে। এখানে এটা আবার চার্ট আকারে দেওয়া আছে হচ্ছে এক্সট্রা নিউক্লিয়ার ইলেকট্রন। তো আমরা তখন কি আমাদের নিউক্লিয়াসের মধ্যে যে আমাদের দুটা এলিমেন্ট ছিল প্রোটন আর নিউট্রন সেটা নিয়ে পড়ালেখা করছে, এখন আমাদের ইলেকট্রনটাও আসতে পারে। অনেক সময় বলেই দিবে যে তুমি কি এক্সট্রা নিউক্লিয়ার ইলেকট্রনটাকে ব্যাখ্যা করো, তখন তোমার বলতে হবে যে নিউক্লিয়াসে সরি ইলেকট্রনের সাইজটা কত হতে পারে। ইলেকট্রনের সাইজটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2.8 ইন্টু 10 13 সেন্টিমিটার। আর মাসটা কত, ইলেকট্রনের মাসটা তো আমাদের সবারই মুখস্থ একদম ক্লাস 9 10 থেকে পড়তেছে যে 9.108 ইন্টু 10 28 গ্রাম। আর যদি কেজিতে হইতো তখন হইতো কত 10 31 কেজি, ঠিক আছে। আর এটার চার্জটা কত, এটা চার্জ আর হচ্ছে আমাদের যে প্রোটনের চার্জ দুটোটা হচ্ছে সেম, কুলম্বের হচ্ছে দুটোটারই সেম, -1.609 ইন্টু 10 19 কুলম্ব। তো ইলেকট্রনেরটা হচ্ছে জাস্ট মাইনাস আর প্রোটনেরটা ছিল জাস্ট প্লাস, তো ভ্যালুটা পুরোটাই সেম দুটোটা। এবারে হচ্ছে নিউক্লিয়ার অ্যাটম। হ্যাঁ, তো নিউক্লিয়ার অ্যাটমস থেকে আমাদের পড়ালেখা তো হচ্ছে আমাদের নিউক্লাইড। নিউক্লাইড জিনিসটা কিন্তু নিউক্লাইডের সংজ্ঞাটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি পরিমাণে আসে যে নিউক্লিয়াইড কাকে বলে। এই ডিস্টিংক্ট কাইন্ড অফ অ্যাটম অর নিউক্লিয়াস characterized by a specific number of proton and neutron is called a nuclide, ঠিক আছে। There are more than 320 naturally occurring nuclides and about 900 artificially produced nuclides। এই সংখ্যাগুলো যদি কুইজ থাকতে অনেক ইম্পর্টেন্ট ছিল, তো এখন রিটেনের জন্য এত দরকার নাই। রিটেনের জন্য হচ্ছে আমাদের সংখ্যাটা দরকার যে নিউক্লাইড কাকে বলে। এখন হচ্ছে নিউক্লিয়ার স্পেসিস শো দা ফলোইং প্রপার্টিজ। তো এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট আছে যে আমাদের নিউক্লিয়াইডের কি কি স্পেসিফিক প্রপার্টিজ গুলো আছে। তো নিউক্লিয়াইডের সাইজটা কত হতে পারে 10 ইনভার্স 8 সেন্টিমিটার। চার্জটা হবে অ্যাটম ইজ হচ্ছে কি অলমোস্ট জিরো। আর এটার মাসটা কত 1.67 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। এই যে আমাদের এই তিনটা ডেটা একটু রিটেনের জন্য ইম্পর্টেন্ট।
তারপর হচ্ছে এই পার্টটা আমাদের ইম্পর্টেন্ট, যে আমরা যে অ্যান অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে, আমরা যে এএমইউটা জিনিসটা পড়ি, যেটা আমরা ইন্টারও পড়ছিলাম, ক্লাস 9 10 এটা ছিল, যে আমরা যে এএমইউটা পড়ি, ঠিক আছে, অ্যান অ্যাটমিক মাস ইউনিট হুইচ বাই ডেফিনেশন ইজ 1/12 দ্য মাস অফ এ মোস্ট কমন কার্বন নিউক্লাইড ইজ ইকুইভ্যালেন্ট 1.66 ইন্টু 10^24 গ্রাম। আমরা যে এক এএমইউ বলি, 1 এএমইউ সমান হচ্ছে 1.66 ইন্টু 10^24 গ্রাম। এই সংখ্যাটা আসতে পারে যে এএমইউ কাকে বলে। হ্যাঁ, তো এটার ডেফিনেশনটা ইম্পর্টেন্ট আছে ডিটেলের জন্য, যে এএমইউ কাকে বলে। যদি কুইজ আসতো তখন, আর কুইজ না আসলেও এটা তো এখন লিখে দেওয়াই লাগবে যদি আমাদের সংজ্ঞা আসে, যে অ্যানাটমিক মাস ইউনিটটা কি আমাদের 1 এএমইউ সমান 1.66 ইন্টু 10^24 গ্রাম, যেটা হচ্ছে আবার একটা কার্বন, এই যে কার্বন নিউক্লিয়াইডের 1/12 অংশ। এরপরে আসছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে নিউক্লাইডস। এটা আসার চান্স অনেক অনেক বেশি ডিটেলে। তো নিউক্লিয়াস এর মধ্যে আমার চারটা পার্ট আছে, একটা হচ্ছে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আর হচ্ছে কি নিউক্লিয়ার আইসোমার। এগুলো তো আমরা ইন্টারও পড়ছি, 9 10 পড়ছি, আমাদের একদম সে পুরোনো পড়াগুলো এখানে আছে। তো আইসোটোপ, আইসোটোপ জিনিসটা কি? তো আইসোটোপ, হ্যাঁ, তো আইসোটোপের মধ্যে অ্যাটমিক নাম্বারটা থাকবে হচ্ছে সেম, আর ডিফারেন্ট হবে কি মাস নাম্বার। তো আমরা আগে যে আমরা ট্রিক্স গুলো খাটাইছিলাম, যে আইসোটোপ, টোপ মানে হচ্ছে প্রোটন, হ্যাঁ, এখানে টোপ আছে, প আছে, এই জন্য হচ্ছে যে কি প্রোটন নাম্বার হচ্ছে সেম হবে, ডিফারেন্ট হবে কি মাস নাম্বার, শেষ। তো তোমরা যা দেখবে যে যদি এই যে এখানে যে সবগুলোতে কি প্রোটন নাম্বারটা সেম আছে, কিন্তু এই যে মাস নাম্বারটা ডিফারেন্ট, তখন এটা কি হবে? আইসোটোপ। এবার হচ্ছে আইসোটোন। আইসোটোন এখানে কি আছে? দন্তানো আছে, মানে হচ্ছে ন, হ্যাঁ, এন, বা হচ্ছে এন, তার মানে হচ্ছে কি এখানে হচ্ছে যে আমাদের হচ্ছে যে সেম নাম্বার অফ নিউট্রন। হ্যাঁ, আইসোটোন, টোনে হচ্ছে যে নিউট্রন নাম্বারটা সেম থাকবে, জাস্ট এতটুকু মাথায় রাখবে যে এখানে সেম নাম্বার কোনটা থাকবে, সেম নাম্বার আইসোটোপে থাকবে প্রোটন, আর আইসোটোনে থাকবে কি নিউট্রন। তো নিউট্রনটা যদি সেম থাকে তাহলে আমাদের ডিফারেন্স কি হতে পারে? ডিফারেন্ট হবে হচ্ছে যে মাস নাম্বার, এই যে আমাদের মাস নাম্বার, আর হচ্ছে কি আমাদের প্রোটন নাম্বার, ঠিক আছে, এই দুটো হবে ডিফারেন্ট। তো যখন দেখবো যে আমাদের মাস আর কি প্রোটন নাম্বারটা ডিফারেন্ট, কিন্তু হচ্ছে যে নিউট্রন নাম্বারটা সেম আছে, তখন আমরা কি বলবো? এক অপরের আইসো। আইসো বার, আইসো বারের মধ্যে হচ্ছে কি বার, বার তো আমরা বলি না ভর। আইসো বারের ক্ষেত্রে হচ্ছে আমাদের সেম মাস ইউনিট, তো ভর সংখ্যাটা সেম থাকবে। হ্যাঁ, আর হচ্ছে আমাদের যে অ্যাটমিক নাম্বার গুলো আছে এগুলো ডিফারেন্ট হবে। তো এই যে এখানে কি প্রত্যেকটার ক্ষেত্রে ভর সংখ্যাটা সেম, কিন্তু আমাদের এটা দিকে আছে 18, এটা আছে 19, এটা থেকে 20, অর্থাৎ কি আমার প্রোটন সংখ্যাটা ভিন্ন, তার মানে এটা থেকে আইসো বার। এবারে হচ্ছে নিউক্লিয়ার আইসো মার। হ্যাঁ, তো আইসো মার, আইসো মারের জিনিসের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের পুরো এক্সাক্ট সেম। পুরাটা হচ্ছে আমার দেখা গেছে কি পুরাটা হচ্ছে এর হচ্ছে কি আইডেন্টিক্যাল টুইন, জাস্ট এর মাথার উপরে কি একটা তিল আছে, বা ওর ওর হাতে হয়তো একটা তিল আছে, পুরোটা সেম, জাস্ট একটা তিল আছে। এই তিলটা জিনিসটা কি? এটা হচ্ছে একটা স্টার চিহ্ন, এই যে অ্যাস্টারিস। এটা দিয়ে আমরা বোঝাই কি যে এটা হচ্ছে নর্মাল স্টেটে আছে, এটা কি হায়ার স্টেজ আছে, এটা যে নিউক্লিয়াসটা আছে এটা কি হায়ার এনার্জি স্টেটে আছে, দ্যাটস ইট। আর এটা কি গ্রাউন্ড স্টেট আছে, এতটুকুই পার্থক্য। এই যে এতটুকুই জাস্ট পার্থক্য, জাস্ট এনার্জি স্টেটটাতে পার্থক্য দেখে, আর পুরোটা হচ্ছে ঘেরা সেম। সেটা হচ্ছে কি আমাদের আয়ত্ত